বন্ধুরা, উত্তরপ্রদেশের একটা গৌরবময় শহর প্রতাপগড়ে এমন একটা ঘটনা ঘটল যা পুরো শহরের চিন্তাভাবনা বদলে রেখে দিল। একটা প্রাইমারি স্কুলের সাধারণ শিক্ষিকা, যাকে সমাজ তালাকপ্রাপ্তা বলে তার আত্মসম্মানকে পিষে দিয়েছিল, সেই মহিলা কখনো এই স্কুলের চার দেয়ালের মধ্যে বাচ্চাদের অক্ষর জ্ঞান দিত। কিন্তু কে জানত যে ৩ বছর পর সেই স্কুলের গেটে সরকারি গাড়ি থামবে এবং গাড়ি থেকে নামা অফিসার তার সেই স্বামী হবে যে কখনো তাকে বোঝা ভেবে ছেড়ে চলে গিয়েছিল। এখন সে এসডিএম হয়ে গিয়েছিল এবং সামনে দাঁড়িয়েছিল সেই তালাকপ্রাপ্তা স্ত্রী, যার চোখে আজও পুরনো প্রশ্নগুলো জীবিত ছিল। একটা মুহূর্তের জন্য ভাবো, যদি তোমার অতীতের সম্পর্ক হঠাৎ তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে সামনে চলে আসে, তাহলে সেই মুহূর্তে হৃদয় কি অনুভব করবে? বন্ধুরা, এখন চলো আমরা তোমাদের সবাইকে আরও বলি যে আসলে কি হয়েছিল, যার কারণে এদের দুজনের সম্পর্ক ভেঙে গেল। কেন একটা হাসি খেলার বাড়ি তালাকের আদালত পর্যন্ত পৌঁছে গেল, এবং কিভাবে একটা স্বামীর উচ্চাকাঙ্ক্ষা একটা স্ত্রীর আত্মসম্মানের সাথে ধাক্কা খেল। আরও আমরা জানব যে যখন ৩ বছর পর সেই স্বামী এসডিএম হয়ে সেই প্রাইমারি স্কুলে পৌঁছল, যেখানে কখনো তার স্ত্রী বাচ্চাদের পড়াতো, তাহলে সেই মুহূর্তে দুজনের চোখে কোনটা দুঃখ, কোনটা অনুশোচনা এবং কোনটা নীরবতা লুকিয়েছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যখন এই দুজনে মুখোমুখি দাঁড়ালো, তাহলে কি পদ বড় প্রমাণিত হলো না সংগ্রাম। এখন চলো গল্পের প্রত্যেকটা সত্যকে জানি, যা আজ পর্যন্ত শুধু নীরবতায় চাপা পড়েছিল। বন্ধুরা, উত্তরপ্রদেশের প্রতাপগড় শহরের সেই সকালটা কিছু অন্যরকম ছিল, যখন অনন্যা মিশ্রা রোজকার মতো তার ছোট্ট ভাড়ার ঘরে উঠল। এই সেই অনন্যা যে গত ৩ বছর ধরে নিজেকে শক্তিশালী দেখানোর চেষ্টা করছিল, কিন্তু ভিতর থেকে প্রত্যেক দিন একটু একটু করে ভাঙছিল। প্রতাপগড়ের এই শহর বাইরে থেকে যতটা শান্ত দেখায়, ভিতরে ঠিক ততটা গল্প তার বুকে চাপা দিয়ে বসে থাকে। অনন্যা এই শহরের একটা সাধারণ পরিবারে বেড়ে উঠেছিল। তার বাবা রেলওয়ে ক্লার্ক ছিল, মা গৃহিণী ছিল। বাড়ির অবস্থা খুব গৌরবময় ছিল না, কিন্তু সংস্কার এবং আত্মসম্মানের কোনো অভাব কখনো ছিল না। অনন্যা ছোটবেলা থেকেই পড়াশোনায় তীক্ষ্ণ ছিল। তাকে বইয়ের প্রেম ছিল এবং সবচেয়ে বেশি খুশি তখন মিলত যখন সে কাউকে কিছু বোঝাতে পারত। সম্ভবত এই কারণেই সে অনেক আগেই ঠিক করে ফেলেছিল যে সে শিক্ষিকা হবে, বাচ্চাদের পড়াবে এবং তাদের ভবিষ্যতের ভিত্তি মজবুত করবে। কলেজের পড়াশোনা শেষ করে যখন তার নিয়োগ প্রতাপগড়েরই একটা সরকারি প্রাইমারি স্কুলে হলো, তাহলে সেই দিন তার চোখে অশ্রু ছিল। কিন্তু সেই অশ্রু খুশির ছিল। স্কুলের সেই পুরনো ভবন, ভাঙা বেঞ্চগুলো, দেয়ালে উঠে যাওয়া রং এবং মাটিতে ভরা উঠোন অনন্যাকে কখনো বোঝা লাগেনি। বরং তাকে মনে হতো যে এখান থেকেই সে পরিবর্তনের শুরু করবে। সে বাচ্চাদের শুধু বইয়ের জ্ঞান দিত না, বরং তাদের স্বপ্ন দেখতে শেখাত। সে তাদের বলতো যে পরিস্থিতি যাই হোক, মানুষ যদি নিজের উপর বিশ্বাস রাখে তাহলে অনেক দূর যেতে পারে। ধীরে ধীরে স্কুলে অনন্যার পরিচয় একটা নিবেদিত শিক্ষিকা হিসেবে গড়ে উঠতে লাগল। বাচ্চারা তাকে ভয় করত না, বরং তাকে সাথে যুক্ত অনুভব করত। তাদের মা বাবাও অনন্যার সম্মান করত। এই শহরে আদিত্য সিংহ থাকত। আদিত্য একটা অন্যরকম মেজাজের যুবক ছিল। পড়াশোনায় তীক্ষ্ণ, আত্মবিশ্বাসে ভরপুর এবং ভিতরে ভিতরে একটা বড় স্বপ্ন পালন করা তার স্বপ্ন ছিল। সরকারি অফিসার হওয়া, বড় পদে বসা এবং সমাজে নিজের আলাদা পরিচয় গড়া। আদিত্য এবং অনন্যার দেখা একটা সাধারণ অনুষ্ঠানে হয়েছিল, যেখানে স্কুলের কোনো কাজে অনন্যা গিয়েছিল এবং সেখানে কোনো পরিচিতের মাধ্যমে আদিত্যের সাথে তার পরিচয় হয়েছিল। প্রথম দেখায় কোনো ফিল্মি অলৌকিকতা হয়নি, কিন্তু আদিত্যকে অনন্যার সরলতা প্রভাবিত করেছিল এবং অনন্যাকে আদিত্যের কথায় একটা বিশ্বাসের মতো অনুভব হয়েছিল। ধীরে ধীরে কথাবার্তা বাড়ল, দেখা হতে লাগল এবং দুজনেই মনে করতে লাগল যে সম্ভবত তাদের একে অপরের স্বাদ পেয়ে গেছে। অনন্যা আদিত্যকে স্পষ্ট করে বলে দিয়েছিল যে তার চাকরি তার জন্য শুধু কাজ নয়, বরং তার পরিচয়। এবং আদিত্য তখন হেসে যাই বলেছিল যে তাকে এই কথায় গর্ব হয় যে তার হয়ে যাওয়া স্ত্রী একটা শিক্ষিকা। পরিবারের সম্মতিতে দুজনের বিয়ে হয়ে গেল। প্রতাপগড়ের সেই শহরে যেখানে অনন্যা স্বপ্ন দেখেছিল, সেখানেই তার নতুন বাড়ি বসে গেল। বিয়ের শুরুর মাসগুলো ঠিকঠাক চলল। আদিত্য তার প্রস্তুতিতে লেগে থাকত এবং অনন্যা স্কুল যেত, বাড়ি সামলাত এবং স্বামীকে সব রকম সাথ দিত। কিন্তু ধীরে ধীরে আদিত্যের ভিতরের উচ্চাকাঙ্ক্ষা বাইরে আসতে লাগল। সে ছোট ছোট কথায় অনন্যাকে অনুভব করাতে লাগল যে সে কিছু বড় করতে যাচ্ছে এবং অনন্যা শুধু একটা প্রাইমারি স্কুলের শিক্ষিকা হয়ে থেকে গেছে। শুরুতে অনন্যা এই কথাগুলোকে উপেক্ষা করেছিল। তাকে মনে হয়েছিল যে এটা শুধু চাপ, প্রস্তুতির চাপ। কিন্তু সময়ের সাথে আদিত্যের শব্দ চোবাতে লাগল।
তার ব্যঙ্গ বাড়তে লাগল এবং তার ব্যবহার বদলাতে লাগল। অনন্যা যখন স্কুল থেকে ফিরে বাচ্চাদের কপি চেক করত, তাহলে আদিত্য প্রায়শই বলতো যে এই ছোট বাচ্চাদের পড়িয়ে এসে কোনটা ইতিহাস রচ্ছে। তাকে মনে হতো যে অনন্যার দুনিয়া খুব ছোট, যেখানে তার দুনিয়া খুব বড় হতে যাচ্ছে। অনন্যা চুপ করে থাকত, কারণ সে সবসময় সম্পর্কগুলোকে বাঁচানোর চেষ্টা করেছিল। তাকে মনে হতো যে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তাকে এটা জানা ছিল না যে এই চুপ্পি সামনে চলে তার সবচেয়ে বড় বাধ্যতা হয়ে যাবে। প্রতাপগড়ের সেই প্রাইমারি স্কুল, যেখানে অনন্যা সম্মানের সাথে পড়াত, সেই জায়গা তার জন্য সান্ত্বনা ছিল এবং শক্তিও। কারণ বাড়ির ভিতর যে কথাগুলো তাকে ভাঙত, তার উত্তর সে বাচ্চাদের হাসিতে খুঁজে পেত। তাকে জানা ছিল না যে এই স্কুল এবং এই তার পরিচয় সামনে চলে তার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে যাবে, এবং এই গল্প সামনে চলে তাকে সেই লোকের সামনে দাঁড় করাবে যে কখনো তার আত্মসম্মানকে ছোট ভেবেছিল। এখন গল্প এখান থেকেই সামনে বাড়ে, যেখানে একটা স্ত্রী তার সম্পর্ককে বাঁচানোর চেষ্টা করছে এবং একটা স্বামী তার স্বপ্নের পিছনে এতটা অন্ধ হয়ে গেছে যে তাকে সামনে দাঁড়ানো মানুষ দেখাই বন্ধ হয়ে গেছে। এবং এখান থেকেই সেই ঝড়ের শুরু হয়, যা আসার সময়ে সবকিছু বদলে দেবে। প্রতাপগড়ের সেই গলিগুলো, সেই সকাল এবং সেই অনন্যা মিশ্রা এখন তার জীবনের একটা এমন পর্যায়ে প্রবেশ করেছে যেখানে বাইরে সবকিছু সাধারণ দেখায়, কিন্তু ভিতরে অনেক কিছু বদলাতে লাগল। বিয়ের কিছু মাস পরেই আদিত্য সিংয়ের ব্যবহারে যে সূক্ষ্ম পরিবর্তন এসেছিল সেটা এখন স্পষ্ট দেখা যেতে লাগল। আদিত্যের বেশিরভাগ সময় বইয়ে, নোটে এবং কোচিংয়ের কথাই কেটে যেত। সকালে উঠে খবরের কাগজের পাতায় হারিয়ে যাওয়া, তারপর মোবাইলে কোনো না কোনো অফিসারের ইন্টারভিউ দেখা এবং রাতে দেরি পর্যন্ত পড়ে থাকা, এটা সব একটা সীমা পর্যন্ত সাধারণ ছিল, কারণ সে একটা বড় স্বপ্ন দেখছিল। কিন্তু সমস্যা এটা ছিল যে সেই স্বপ্নে অনন্যার জন্য কোনো জায়গা বাকি ছিল না। অনন্যা প্রত্যেক সকালে সময়মতো উঠত, স্কুলের জন্য তৈরি হতো, টিফিন বানাতো, বাড়ির ছোটমোটো কাজ শেষ করত এবং তারপর স্কুল চলে যেত। স্কুল তার জন্য শুধু চাকরি ছিল না, বরং সেই জায়গা যেখানে তাকে সম্মান মিলত, যেখানে বাচ্চারা তাকে দিদি বলে ডাকত এবং যেখানে সে নিজেকে জরুরি অনুভব করত। কিন্তু যখন সে স্কুল থেকে ফিরত, তাহলে বাড়ির পরিবেশ ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছিল। আদিত্য এখন আগের মতো তার সাথে কথা বলতো না, তার ছোট ছোট খুশিতে যুক্ত হতো না। অনন্যা যখন বাচ্চাদের কোনো কথা উৎসাহের সাথে বলতো, তাহলে আদিত্য হয় চুপ করে থাকত, না হয় হালকা হাসি দিয়ে কথা টালত। অনেকবার তাহলে সে স্পষ্ট শব্দে বলে দিত যে তাকে এই ছোট কথায় সময় নেই, কারণ সে দেশের সবচেয়ে কঠিন পরীক্ষার প্রস্তুতি করছে। অনন্যা মনে মনে নিজেকে বোঝাতো যে এটা সব অস্থায়ী, যখন আদিত্য সফল হবে তাহলে সম্ভবত সব ঠিক হয়ে যাবে। কিন্তু তাকে এহসাস ছিল না যে এই দূরত্ব ধীরে ধীরে দেওয়াল হয়ে যাচ্ছে। প্রতাপগড়ের মতো শহরে, যেখানে সম্পর্কই সবচেয়ে বড় পুঁজি হয়, সেখানে অনন্যার একাকিত্ব বাড়তে লাগল। মহল্লার মহিলারা তাকে জিজ্ঞাসা করত যে আদিত্য আজকাল খুব কম দেখা যায়, তাহলে সে শুধু হেসে বলে দিত যে পড়াশোনায় ব্যস্ত। কিন্তু সেই হাসির পিছনে লুকানো ক্লান্তিকে কেউ দেখতে পেত না। আদিত্যের ভিতরে একটা অদ্ভুত অহংকারও জন্ম নিতে লাগল। সে নিজেকে অন্য লোক থেকে আলাদা ভাবতে লাগল। তাকে মনে হতে লাগল যে সে এই শহর থেকে অনেক দূর নিকটে যাবে, এবং সম্ভবত এই অনুভূতি তাকে অনন্যা থেকেও দূর করে দিল। সে অনেকবার অনন্যাকে অনুভব করাত যে তার চাকরি খুব সাধারণ, যে একটা প্রাইমারি স্কুলের শিক্ষিকা হয়ে সে নিজেকে সীমিত করে ফেলেছে। অনন্যা এটা সব শুনে চুপ করে থাকত, কারণ সে জানত যে যদি সে বলবে তাহলে কথা বাড়বে, এবং সে সম্পর্ককে কোনো মূল্যে ভাঙতে চাইত না। কিন্তু চুপ থাকা প্রত্যেকবার তাকে ভিতর থেকে একটু আরও দুর্বল করে দিত। রাতের সময় যখন আদিত্য পড়াশোনায় ডুবে থাকত এবং অনন্যা বিছানায় শুয়ে ছাদ দেখত, তাহলে তার মনে অনেক প্রশ্ন উঠত। বিয়ের পর কি স্বপ্নের দিক বদলে যায়? কি একটা মহিলার সংগ্রাম ছোট হয়ে যায় যদি সে বাড়ি এবং চাকরি দুটোই সামলাচ্ছে? এবং কি প্রেম শুধু ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ দুজনের লক্ষ্য একই হয়? অনন্যা এই প্রশ্নের উত্তর নিজের থেকেই খোঁজার চেষ্টা করত, কিন্তু প্রত্যেক উত্তর অসম্পূর্ণই লাগত। ওদিকে আদিত্যের প্রস্তুতি এখন জুনুন হয়ে গিয়েছিল। সে ছোট ছোট কথায় বিরক্ত হয়ে উঠত। যদি চা সময় মতো না মেলে, যদি বাড়িতে হালকা শব্দ হয়ে যায়, তাহলে সে নারাজ হয়ে যেত। অনেকবার সে এটাও বলে দিত যে যদি সে একা থাকত তাহলে তার প্রস্তুতি আরও ভালো হতে পারত। এই শব্দ অনন্যার হৃদয়ে তীরের মতো চোপত, কারণ তাকে মনে হতে লাগল যে সে আদিত্যের জন্য সাহায্য নয়, বরং বাধা হয়ে যাচ্ছে। প্রতাপগড়ের সেই বাড়ি,
যা কখনো স্বপ্নে ভরা ছিল এখন নীরবতায় ভরে যেতে লাগল। দুজনে একই ছাদের নিচে থাকত, কিন্তু তাদের মধ্যে কথাবার্তা শেষ হয়ে যাচ্ছিল। অনন্যা অনেকবার চাইত যে সে আদিত্যের সাথে খোলাখুলি কথা বলো, তাকে বলো যে তাকেও বোঝার দরকার, যে সেও ক্লান্ত হয়ে যায়, যে সেও মানুষ। কিন্তু প্রত্যেকবার আদিত্যের ঠান্ডা ব্যবহার তাকে থামিয়ে দিত। ধীরে ধীরে অনন্যা নিজেকে স্কুল এবং বাচ্চাদের পর্যন্তই সীমিত করে ফেলল, যেখানে আদিত্য নিজেকে তার প্রস্তুতি এবং তার ভবিষ্যতে সংকুচিত করে চলল। এবং এই দূরত্বই সেই সম্পর্কের ভিত্তিকে হিলিয়ে দিল, যাকে কখনো প্রেম এবং বিশ্বাসে যুক্ত করা হয়েছিল। এই অংশ এখানে শেষ হয় না, বরং এখান থেকেই সেই টক্করের শুরু হয়, যা সামনে চলে শুধু দুজনকে নয়, বরং তাদের পুরো অস্তিত্বকে বদলে দেবে। কারণ যখন স্বপ্ন মানুষের থেকে বড় হয়ে যায়, তাহলে সম্পর্ক সবচেয়ে প্রথমে ভাঙে। এবং প্রতাপগড়ের এই গল্পে সেই ফাটল এখন স্পষ্ট দেখা যেতে লাগল। প্রতাপগড়ের সেই নীরব হয়ে যাওয়া দুনিয়ায় এখন অবস্থা ধীরে ধীরে আরও গভীর রং নিতে লাগল। অনন্যা মিশ্রাকে এটা স্পষ্ট অনুভব হতে লাগল যে আদিত্য সিংয়ের ভিতর যে পরিবর্তন এসেছে, সেটা শুধু পরীক্ষার চাপের কারণে নয়, বরং তার চিন্তাভাবনাই বদলাতে যাচ্ছে। আদিত্য এখন শুধু অফিসার হওয়ার স্বপ্ন দেখছে না, বরং সে নিজেকে সেই স্বপ্নের ওপরে ভাবতে লাগল। তার শব্দে একটা অদ্ভুত কঠোরতা এসে গিয়েছিল, এবং তার চোখে একটা এমন আত্মকেন্দ্রিক বিশ্বাস ঝলকতে লাগল, যাতে কারো অনুভূতির জন্যে কোনো জায়গা বাকি ছিল না। অনন্যা প্রত্যেকদিন নিজেকে বোঝানোর চেষ্টা করত যে এই সময়ও চলে যাবে, কিন্তু প্রত্যেক চলে যাওয়া দিনের সাথে তার ভিতরের বিশ্বাস দুর্বল হয়ে যাচ্ছিল। স্কুলে বাচ্চারা তাকে আগের মতোই প্রেম করত। তাদের নির্মল প্রশ্ন, তাদের হাসি এবং তাদের ভবিষ্যৎ নিয়ে অনন্যার আশা তাকে জীবিত রাখত। কিন্তু যেই সে স্কুল থেকে ফিরে বাড়ির দোরগোড়া পার করত, তার হৃদয় ভারী হয়ে যেত। বাড়ি এখন বাড়ির মতো লাগত না, বরং একটা এমন জায়গা হয়ে গিয়েছিল যেখানে তাকে নিজেকে প্রমাণ করতে হতো। আদিত্য এখন খোলাখুলি অনন্যার সাথে তুলনা করতে লাগল। সে কখনো বলতো যে যখন সে অফিসার হবে তাহলে তার রুতবা আলাদা হবে। কখনো বলতো যে লোকেরা তার স্ত্রীকে দেখে বুঝবে যে সে কোন স্তরের মানুষ। এবং এই কথায় অনন্যাকে নিজের জন্য একটা অদ্ভুত অপমান লুকানো অনুভব হতো। তাকে মনে হতো যে তার পরিশ্রম, তার চাকরি এবং তার নিবেদন সবকিছু আদিত্যের চোখে এখন বেকার হয়ে গেছে। অনেকবার অনন্যা সাহস করে আদিত্যের সাথে কথা বলার চেষ্টা করেছিল। সে বলেছিল যে সেও ক্লান্ত হয়ে যায়, যে সেও সারাদিন বাচ্চাদের সামলায়, যে সেও চায় যে বাড়িতে একটু উষ্ণতা থাকে। কিন্তু আদিত্য এই কথাগুলোকে আবেগপ্রবণতা বলে টালিয়ে দিয়েছিল। সে স্পষ্ট শব্দে বলেছিল যে এই সময়ে তার কাছে এই সব কথায় সময় নেই, কারণ তার লক্ষ্য খুব বড়। সেই শব্দ অনন্যাকে ভিতর পর্যন্ত ভেঙে দিয়েছিল, কারণ তাকে প্রথমবার এহসাস হয়েছিল যে যেই লোকের সাথে সে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল, সেই লোকটাই এখন তাকে বোঝা ভাবতে লাগল। প্রতাপগড়ের সমাজে কথাবার্তাও ধীরে ধীরে গড়ে উঠতে লাগল। লোকেরা আদিত্যের প্রস্তুতির প্রশংসা করত এবং অনন্যাকে উপদেশ দিত যে সে স্বামীর পুরো সাথ দিক, কারণ সে অনেক দূর যাবে। কেউ এটা জিজ্ঞাসা করত না যে অনন্যা নিজে কেমন অনুভব করছে। কেউ এটা দেখত না যে তার মুখের হাসি এখন আগের মতো নেই। বাড়িতে ছোট ছোট কথায় ঝগড়া বাড়তে লাগল। আদিত্যের বিরক্তি এখন শব্দ থেকে সামনে ব্যবহারে দেখা যেতে লাগল। সে অনেকবার অনন্যাকে এটা জানিয়ে দিত যে যদি সে সত্যি বুদ্ধিমান হতো তাহলে তার প্রস্তুতিতে আরও ভালো সাহায্য করতে পারত। অনন্যা চুপ করে থাকত, কিন্তু তার চুপ্পি এখন দুর্বলতা নয়, বরং ভিতরে জমা হয়ে যাওয়া দুঃখ হয়ে যাচ্ছিল। রাতগুলোতে সে দেরি পর্যন্ত জাগত এবং ভাবত যে কি এটাই সেই সম্পর্ক যার জন্য সে তার সব স্বপ্নই বাড়িতে সাজিয়ে দিয়েছিল। কি একটা মহিলার প্রেম এবং সমর্থন ততক্ষণ পর্যন্তই মান্য রাখে যতক্ষণ সে সামনের লোকের উচ্চাকাঙ্ক্ষা থেকে বড় না হয়ে যায়। ধীরে ধীরে আদিত্য এবং অনন্যার মধ্যে কথাবার্তা শেষ হয়ে গেল, এবং তার জায়গায় ব্যঙ্গ, অভিযোগ এবং নীরবতা নিয়ে নিল। আদিত্য এখন বাড়িতে কম সময় কাটাতে লাগল। সে কখনো লাইব্রেরিতে তো কখনো কোচিংয়ে দেরি পর্যন্ত থাকতে লাগল, এবং যখন বাড়ি আসত তাহলে ক্লান্ত এবং বিরক্ত হয়ে থাকত। অনন্যা প্রত্যেকবার তার থালা সাজাত, তার অপেক্ষা করত, কিন্তু অনেকবার খাবার ঠান্ডা হয়ে যেত এবং আদিত্য কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ত। এই ছোট ছোট ঘটনাগুলো অনন্যার হৃদয়ে একটা ভয় বসিয়ে দিয়েছিল যে সে এই সম্পর্কে ধীরে ধীরে একা হয়ে যাচ্ছে। একদিন এমন এলো যখন আদিত্য রাগে বলে দিল যে যদি সে বিবাহিত না হতো তাহলে তার প্রস্তুতি অনেক ভালো হতো। এই বাক্য অনন্যার জন্য কোনো ধাক্কা থেকে কম ছিল না। সেই মুহূর্তে তাকে লাগল যেন তার সম্পূর্ণ উপস্থিতিকে নাকচ করে দেওয়া হয়েছে। সে প্রথমবার আদিত্যের চোখে তার জন্য উপেক্ষা দেখল, এবং সেই দিন তাকে এহসাস হয়েছিল যে
এই সম্পর্ক এখন শুধু নামের রয়ে গেছে। প্রতাপগড়ের সেই রাতে অনন্যা দেরি পর্যন্ত কাঁদল, কিন্তু সে তার আওয়াজ চাপা দিয়ে রেখেছিল, কারণ সে চাইত না যে কেউ তার দুর্বলতা দেখুক। সেই রাতে সে নিজের থেকে একটা প্রশ্ন করল যে কি সে পুরো জীবন নিজেকে ছোট অনুভব করিয়ে জীবিত রাখতে পারবে। এবং এই প্রশ্নের সাথেই তার ভিতরে একটা নতুন সংগ্রাম জন্ম নিতে লাগল। এই তৃতীয় অংশ সেই সংগ্রামের ভিত্তি রাখে, যেখানে একটা স্ত্রী তার আত্মসম্মান এবং তার সম্পর্কের মাঝখানে দাঁড়িয়ে, এবং একটা স্বামী তার উচ্চাকাঙ্ক্ষায় এতটা ডুবে গেছে যে তাকে এহসাসই নেই যে সে কাকে হারাতে যাচ্ছে। এবং এখান থেকেই সেই পথ শুরু হয় যা সামনে চলে তালাকের আদালত, এবং তারপর ৩ বছর পর সেই ঐতিহাসিক মুখোমুখি দেখায় পৌঁছবে। প্রতাপগড়ের সেই সকাল অনন্যা মিশ্রার জন্য কোনো অন্যরকম অস্থিরতা নিয়ে এসেছিল। তৃতীয় অংশের সেই নীরব রাতের পর তার ভিতরে কিছু ভেঙে গিয়েছিল, কিন্তু সেই ভাঙার মাঝে কোথাও না কোথাও একটা নতুন বোঝাও জন্ম নিতে লাগল। এখন সে শুধু সহ্য করা স্ত্রী নেই, বরং সে নিজের থেকে প্রশ্ন করতে লাগল যে আসলে কতদিন পর্যন্ত সে তার আত্মসম্মানকে এভাবে পিষে দিতে দেবে। আদিত্য সিংয়ের ব্যবহার এখন শুধু উদাসীন নয়, বরং অপমানজনক হয়ে যাচ্ছিল। সে প্রত্যেক কথায় এটা জানাতে লাগল যে তার ভবিষ্যৎ অনন্যা থেকে অনেক বড়, এবং অনন্যার দুনিয়া শুধু স্কুলের ৪ দেয়াল পর্যন্ত সীমিত হয়ে গেছে। অনন্যা যখনই তার কষ্ট প্রকাশ করার চেষ্টা করত, আদিত্য তাকে আবেগপ্রবণ বলে চুপ করিয়ে দিত। এবং এই শব্দ তার হৃদয়ে সবচেয়ে গভীরে চুপত, কারণ আবেগপ্রবণ হওয়া যদি অপরাধ হয়, তাহলে মানুষ হওয়াই সবচেয়ে বড় অপরাধ হয়ে যায়। বাড়ির ভিতর চাপ এখন খোলাখুলি দেখা যেতে লাগল। ছোট ছোট কথায় ঝগড়া হতে লাগল, কখনো খাবার নিয়ে, কখনো শব্দ নিয়ে, এবং কখনো শুধু এই জন্য যে আদিত্যের মন ঠিক ছিল না। অনন্যা প্রত্যেকবার নিজেকে সামলানোর চেষ্টা করত, কিন্তু প্রত্যেক ঝগড়ার পর সে একটু আরও খালি হয়ে যেত। স্কুলে সে বাচ্চাদের সামনে হাসত, তাদের পড়াত, তাদের প্রশ্নের উত্তর দিত, কিন্তু যখন একা হতো তাহলে তার চোখ নিজে নিজে ভরে উঠত। তাকে মনে হতো যে সে দুটো আলাদা জীবনযাপন করছে, একটা যেটা স্কুলে শক্তিশালী দেখায় এবং দ্বিতীয়টা যেটা বাড়ির ভিতর প্রত্যেক দিন ভাঙে। প্রতাপগড়ের সমাজে এখন কথা স্পষ্ট হয়ে যেতে লাগল। লোকেরা আদিত্যের প্রস্তুতির আলোচনা করত এবং অনন্যাকে বোঝাতো যে একটু ধৈর্য রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু কেউ এটা বুঝতো না যে ধৈর্যেরও একটা সীমা থাকে, এবং যখন সেই সীমা ভাঙে তাহলে মানুষ ছিন্ন ভিন্ন হয়ে যায়। আদিত্যের বাড়ির লোকেরাও এখন অপ্রত্যক্ষভাবে অনন্যার উপর চাপ দেওয়া শুরু করেছিল। তাকে অনুভব করানো হতে লাগল যে আদিত্যের সফলতার পথে যদি কোনো বাধা থাকে, তাহলে সেটা শুধু অনন্যা। একদিন আদিত্য স্পষ্ট শব্দে বলে দিল যে সে চায় না যে অনন্যা তার প্রস্তুতিতে হস্তক্ষেপ করুক, এবং যদি সে সত্যিই তার ভালো চায় তাহলে তাকে নিজেকে পিছনে করে নেওয়া উচিত। এই কথা অনন্যার জন্য কোনো ছুরি থেকে কম ছিল না, কারণ সে তো সবসময় নিজেকে পিছনে রেখেছিল, তার স্বপ্নকে, তার দুঃখকে এবং তার প্রয়োজনকে। কিন্তু এখন তার থেকে এই আশা করা হচ্ছে যে সে তার অস্তিত্বকেই মুছে দিক। সেই রাতে অনন্যা দেরি পর্যন্ত ঘুমাতে পারেনি। সে ছাদ দেখতে দেখতে ভাবতে থাকল যে কি বিয়ের অর্থ এটাই যে একটা মানুষ ওপরে উঠুক এবং অন্যটা তার সিঁড়ি হয়ে যাক? কি একটা স্ত্রীর কর্তব্য শুধু এটাই যে সে চুপ থাকুক, সহ্য করুক এবং প্রত্যেক অপমানকে প্রেমের নাম দিক? সেই রাতে সে প্রথমবার তার মাকে ফোন করল, কিন্তু শব্দ গলায় আটকে গেল। সে কিছু বলতে পারেনি, কারণ সে চাইত না যে তার মা-বাবাকে তার কষ্টের বোঝা তুলতে হয়। কিন্তু মা তো মা হয়, তার নীরবতায়ও দুঃখ চিনে নেয়। মা শুধু এটাই বলল যে বেটি, যদি কখনো নিজেকে খুব একা অনুভব করিস, তাহলে এটা ভাবিস না যে তোর বাড়ি তোর জন্য বন্ধ হয়ে গেছে। সেই একটা বাক্য অনন্যার চোখ থেকে অশ্রু বইয়ে দিল, কারণ তাকে এহসাস হয়েছিল যে যে বাড়িকে সে তার সবকিছু ভেবে বসেছিল, সেখানেই সে সবচেয়ে বেশি একা। আদিত্যের ব্যবহার এখন আরও কঠোর হয়ে যাচ্ছিল। একদিন রাগে সে বলে দিল যে তাকে এমন স্ত্রী চাই না যে তার স্তরের না হোক। এই শব্দ অনন্যার হৃদয়ে চিরকালের জন্য লেখা হয়ে গেল। সেই মুহূর্তে তাকে স্পষ্ট বুঝে গেল যে এই সম্পর্ক এখন সমতুল্য নেই, বরং শক্তি এবং অহংকারের খেলা হয়ে গেছে। অনন্যা প্রথমবার আদিত্যের চোখে তার জন্য প্রেম নয়, বরং অসন্তোষ দেখল, এবং সেই দিন তার ভিতরে একটা সিদ্ধান্ত আকার নিতে লাগল। যদিও সে সেই সিদ্ধান্তকে এখনও শব্দে বদলায়নি, কিন্তু তার মন জেনে গিয়েছিল যে যদি সে এখনও নিজেকে না বাঁচায়, তাহলে সে সম্পূর্ণ ভেঙে যাবে। প্রতাপগড়ের সেই রাতগুলো, সেই নীরব গলিগুলো এবং সেই বাড়ি এখন তাকে ভয় দেখাতে লাগল। তাকে মনে হতে লাগল যে সে একটা এমন সম্পর্কে বন্দী যেখানে তার আওয়াজের কোনো মূল্য নেই। এবং এখান থেকেই
চতুর্থ অংশে গল্প একটা এমন মোড়ে পৌঁছায় যেখানে তালাকের শব্দ এখনো বলা হয়নি, কিন্তু তার ছায়া প্রত্যেক দেয়ালে স্পষ্ট দেখা যেতে লাগল। যেখানে একটা স্ত্রী তার আত্মসম্মান বাঁচানোর প্রস্তুতি করছে এবং একটা স্বামী তার উচ্চাকাঙ্ক্ষায় এতটা ডুবে গেছে যে তাকে এহসাসই নেই যে সে কাকে হারাতে যাচ্ছে। প্রতাপগড়ের সেই ঘুটঘুটে হাওয়ায় এখন অনন্যা মিশ্রার ভিতরের ঝড় সম্পূর্ণ আকার নিয়ে গিয়েছিল। চতুর্থ অংশের সেই রাত তার জীবনের শেষ রাত ছিল, যখন সে নিজেকে শুধু সহ্য করা স্ত্রী ভেবে চুপ থাকা বেছে নিয়েছিল। এখন প্রত্যেক সকাল তার জন্য একটা নতুন লড়াই নিয়ে আসত, কিন্তু এবার সেই লড়াই কারো সাথে নয়, বরং নিজের সাথে ছিল। তাকে ঠিক করতে হয়েছিল যে সে তার পুরো জীবন অপমান এবং উপেক্ষার ছায়ায় কাটাবে, না নিজের আত্মসম্মানের জন্য দাঁড়াবে। আদিত্য সিংয়ের ব্যবহার এখন কোনো সন্দেহ থেকে দূর হয়ে গিয়েছিল। সে খোলাখুলি এটা জানাতে লাগল যে অনন্যা তার জীবনে ফিট করে না। সে এটাও বলতে লাগল যে যদি সে অফিসার হয়ে কোনো বড় শহরে যাবে, তাহলে সেখানে তার স্ত্রীর হেসিয়ত তেমন হওয়া উচিত যা তার রুতবার সাথে মানানসই হোক। এই কথাগুলো অনন্যার কানে নয়, বরং সোজা তার হৃদয়ে পড়ত, কারণ তাকে এহসাস হয়ে গিয়েছিল যে এটা শুধু রাগের শব্দ নয়, বরং আদিত্যের বদলে যাওয়া চিন্তাভাবনার সত্যতা। অনন্যা প্রথমবার তার জীবনকে পিছনে ফিরে দেখল। সে মনে করল যে কিভাবে সে এই সম্পর্কের জন্য তার প্রত্যেক ভয়কে, তার প্রত্যেক প্রশ্নকে এবং তার প্রত্যেক অশ্রুকে চাপা দিয়েছিল। সে মনে করল যে কিভাবে সে আদিত্যের স্বপ্নকে তার স্বপ্ন ভেবে নিয়েছিল এবং কিভাবে সে তার ক্লান্তিকে কখনো গুরুত্ব দেয়নি। কিন্তু এখন যখন সেই লোকটাই তাকে বোঝা বলতে লাগল, তাহলে তাকে লাগল যে সম্ভবত ভুল সম্পর্কে নয়, বরং তার চুপিতে ছিল। প্রতাপগড়ের সেই প্রাইমারি স্কুলে বাচ্চাদের পড়াতে পড়াতে এখন অনন্যার ভিতরে একটা অদ্ভুত শক্তি আসতে লাগল ছিল। বাচ্চাদের প্রশ্ন তাকে এহসাস করাতো যে সে শুধু কারো স্ত্রী নয়, বরং একটা পরিচয়, একটা দায়িত্ব এবং একটা আশা। সে বাচ্চাদের যখন আত্মসম্মানের পাঠ পড়াতো, তাহলে কোথাও না কোথাও সে নিজেকেও সেই পাঠ পুনরাবৃত্তি করছিল। বাড়িতে অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছিল। একদিন আদিত্য এবং অনন্যার মধ্যে এমন ঝগড়া হয়েছিল যা সবকিছু বদলে দিল। আদিত্য রাগে বলে দিল যে তাকে এই বিয়ে থেকে ঘুটন হয় এবং যদি অনন্যা সত্যি তার ভালো কামনা করে, তাহলে তাকে তার পথ থেকে সরে যাওয়া উচিত। সেই মুহূর্তে অনন্যাকে লাগল যেন তার পায়ের তলায় জমিন সরে গেছে, কিন্তু সেই মুহূর্তেই তার ভিতরে কিছু স্থিরও হয়ে গিয়েছিল। সে প্রথমবার আদিত্যের চোখে দেখল এবং সেখানে তাকে কোনো আপনত্ব মেলেনি, শুধু ক্লান্তি এবং অসহিষ্ণুতা দেখা গেল। সেই রাতে অনন্যা সিদ্ধান্ত নিয়ে নিল যে সে এখন নিজেকে হারিয়ে কোনো সম্পর্ককে বাছাবে না। পরের দিন সে তার মা-বাবাকে সবকিছু বলে দিল। এটা তার জন্য সহজ ছিল না, কারণ সে চাইত না যে তাদের কষ্ট হোক, কিন্তু সত্য এখন লুকানো যায় না। তার বাবা শান্তভাবে তার কথা শুনল এবং মায়ের চোখে অশ্রু এসে গেল। কিন্তু দুজনেই একসুরে বলল যে বেটি, যদি কোনো সম্পর্কে তোমার ইজ্জত না থাকে, তাহলে সেই সম্পর্ক তোমাকে বেঁধে রাখার যোগ্য নয়। সেই শব্দ অনন্যাকে সেই শক্তি দিল যার দরকার তাকে বছর ধরেছিল। যখন আদিত্যকে এটা জানা গেল যে অনন্যা তার বাড়ির লোকের সাথে কথা বলে নিয়েছে, তাহলে সে আরও ভড়কে উঠল। সে এটাকে তার প্রস্তুতিতে বাধা বলল এবং এখান থেকেই তালাকের শব্দ প্রথমবার তাদের মধ্যে বলা গেল। সেই শব্দ যা একটা পুরো জীবনকে দুটো অংশে ভাগ করে দিল। আদালতের প্রক্রিয়া শুরু হলো, তারিখ পড়ল, প্রশ্ন করা হলো এবং প্রত্যেকবার অনন্যাকে নিজেকে প্রমাণ করতে হয়েছিল যে সে ভুল নয়। সমাজের চোখ তার ওপর আটকে ছিল। কিছু লোক সহানুভূতি দেখাত, তো কিছু তাকে দোষী ঠাউরাত। কিন্তু এখন অনন্যার ভিতরে সেই ভয় বাকি ছিল না যা আগে ছিল। সে নীলেকে সামলাল এবং প্রত্যেক প্রশ্নের মুখোমুখি হল। আদিত্য এই পুরো সময় আবেগীয়ভাবে কোথাও উপস্থিত ছিল না। তার জন্য এটা সব একটা আনুষ্ঠানিকতা হয়ে গিয়েছিল, যাকে শেষ করে তাকে তার লক্ষ্যের দিকে এগোতে হয়েছিল। এবং এই কথাই অনন্যার জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক ছিল, যে সম্পর্ককে সে পূজার মতো নিভিয়েছিল, সেটা সামনের লোকের জন্য শুধু একটা বাধা ছিল। অবশেষে প্রতাপগড়ের সেই আদালতে সেই দিন এলো যখন তালাকের ওপর মোহর লাগল। অনন্যা সেই কাগজে স্বাক্ষর করতে করতে তার অশ্রু বইয়ে দেয়নি, কারণ সে জানত যে এটা শেষ নয়, বরং একটা নতুন শুরু। আদালত থেকে বাইরে বেরোতে সময় সে একটা গভীর শ্বাস নিল এবং প্রথমবার তাকে লাগল যে হাওয়া এখন ততটা ভারী নয়। সে তালাকপ্রাপ্তা হয়ে গিয়েছিল, কিন্তু ভাঙা নয়। তার ভিতরে একটা শান্তি ছিল যা তাকে আগে কখনো অনুভব হয়নি। এবং এই পঞ্চম অংশ সেই মোড়ে এসে থামে
যেখানে একটা সম্পর্ক আইনিভাবে শেষ হয়ে যায়, কিন্তু একটা মহিলার আত্মসম্মান প্রথমবার সম্পূর্ণভাবে জন্ম নেয়, এবং সেখান থেকেই সেই পথ শুরু হয় যা ৩ বছর পর সেই স্কুলে এসডিএম হয়ে আসা একটা লোক এবং একটা শক্তিশালী হয়ে যাওয়া মহিলাকে মুখোমুখি দাঁড় করাবে। তালাকের পর প্রতাপগড়ের সেই গলিগুলো অনন্যা মিশ্রার জন্য এখন আগের মতো ছিল না, কিন্তু এবার কারণ ভয় বা অপমান নয়, বরং একটা অদ্ভুত শান্তি ছিল। আদালতের বাইরে যেদিন সে শেষ কাগজে স্বাক্ষর করেছিল, সেই দিন তার ভিতরে অনেক কিছু শেষও হয়েছিল এবং অনেক কিছু শুরুও। অনন্যা এখন কারো স্ত্রী ছিল না, কারো ছায়া ছিল না, সে শুধু এবং শুধু নিজে ছিল। এই সত্য যতটা কঠোর ছিল, ততটাই মুক্তি দেওয়া। শুরুর কিছুদিন খুব ভারী কেটে গেল। সমাজের চোখ বদলে গিয়েছিল। লোকেরা এখন তাকে নামে কম এবং পরিচয়ে বেশি তালাক প্রাপ্তা বলে দেখতে লাগল। স্কুল যাওয়ার সময় পথে ফিসফিসানি হতো। কিছু লোক দয়া দেখাত, কিছু লোক প্রশ্ন, এবং কিছু এমনও ছিল যারা তাকে দেখে চোখ ফিরিয়ে নিত। কিন্তু এই সবের মাঝে অনন্যা একটা কথা ঠিক করে নিয়েছিল, যে সে এখন কারো চোখে নিজেকে তুলবে না। সে নিজের চোখে শক্তিশালী হয়ে জীবিত রাখবে। প্রতাপগড়ের সেই প্রাইমারি স্কুল এখন তার জন্য শুধু চাকরির জায়গা নয়, বরং সাহায্য হয়েছিল। বাচ্চাদের নির্মল আওয়াজ, তাদের হাসি এবং তাদের স্বপ্ন প্রত্যেক দিন তাকে স্মরণ করাতো যে তার উপস্থিতি কতটা জরুরি। তালাকের পর অনন্যা নিজেকে সম্পূর্ণভাবে তার কাজে ঝুঁকিয়ে দিল। সে আগের থেকে বেশি মন লাগিয়ে পড়াতে লাগল, বাচ্চাদের দুর্বলতায় মনোযোগ দিতে লাগল এবং স্কুলের ব্যবস্থা সংশোধন করতে লেগে গেল। ধীরে ধীরে স্কুলের অন্য শিক্ষকেরাও তার এই বদলে যাওয়া রূপকে অনুভব করতে লাগল। এখন অনন্যা বেশি শান্ত ছিল, বেশি আত্মবিশ্বাসী ছিল, এবং তার চোখে একটা অদ্ভুত চমক ছিল, যা আগে ছিল না। ওদিকে আদিত্য সিং তার নিজের দুনিয়ায় সামনে এগিয়ে গিয়েছিল। তালাকের পর সে নিজেকে সম্পূর্ণভাবে তার প্রস্তুতিতে ঝুঁকিয়ে দিয়েছিল। তাকে মনে হতো যে সে তার পথের সবচেয়ে বড় বাধা সরিয়ে দিয়েছে। এখন কেউ তাকে থামাবে না। সে দেরি রাত পর্যন্ত পড়ত, তার লক্ষ্য নিয়ে আরও কঠোর হয়ে গিয়েছিল। কিন্তু কোথাও না কোথাও তার ভিতরে একটা খালিপনও ছিল, যাকে সে স্বীকার করত না। সে নিজেকে বোঝাতো যে এটা সব জরুরি ছিল, যে বড় স্বপ্নের জন্য কিছু সম্পর্কের বলিদান দিতে হয়। কিন্তু রাতের নীরবতায় যখন সে একা হতো, তাহলে অনন্যার নীরব চোখ তার সামনে চলে আসত এবং সে অস্থির হয়ে উঠত। অনন্যা তালাকের পর তার মা বাবার সাথে কিছু সময় কাটিয়েছিল। মা তার কপালে হাত ফিরিয়ে বলেছিল যে এখন তুমি আগের থেকে বেশি শক্তিশালী লাগছ, এবং এই কথাই অনন্যার জন্য সবচেয়ে বড় সাহায্য হয়ে গিয়েছিল। সে তার ভিতরের সেই মেয়েকে আবার খুঁজে পেয়েছিল, যে কখনো স্বপ্নে ভরা ছিল। সে নিজের থেকে প্রতিজ্ঞা করল যে সে তার পরিচয়কে আরও মজবুত করবে, যে সে শুধু পরিস্থিতির সাথে লড়ে জীবিত থাকবে না, বরং সামনে এগিয়ে জীবিত রাখবে। স্কুলে তার পরিশ্রমের প্রভাব দেখা যেতে লাগল। বাচ্চাদের ফলাফল ভালো হয়ে যেতে লাগল। জেলা স্তরে তার কাজের প্রশংসা হতে লাগল, এবং ধীরে ধীরে শিক্ষা বিভাগেও তার নাম নেওয়া হতে লাগল। এটা সেই অনন্যা যাকে কখনো তার নিজের বাড়িতে ছোট অনুভব করানো হয়েছিল, এবং এখন সেই অনন্যা সমাজের জন্য একটা উদাহরণ হয়ে যাচ্ছে। তালাকের দুঃখ এখন সম্পূর্ণ শেষ হয়নি। অনেক রাত এমনও আসত যখন সে একা কাঁদত, যখন পুরনো মুহূর্ত হঠাৎ মনে পড়ে যেত। কিন্তু এখন সে সেই অশ্রুগুলোকে দুর্বলতা ভাবত না। সে জানত যে দুঃখ মানুষকে শক্তিশালী করে, এবং প্রত্যেক অশ্রু তাকে সামনে এগোনোর শক্তি দেয়। ওদিকে আদিত্যের জীবনও একটা অন্য মোড় নিচ্ছে। সে অনেকবার পরীক্ষা দিয়েছিল, অসফলও হয়েছিল, এবং প্রত্যেক অসফলতার পর আরও কঠোর হয়ে যেত। সে নিজেকে যাই বোঝাতো যে একদিন সে অফিসার হয়ে সবাইকে দেখিয়ে দেবে যে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাকে অনন্যার সফলতার খবরও কখনো কখনো মিলে যেত, কিন্তু সে তাদের উপেক্ষা করার চেষ্টা করত, কারণ কোথাও না কোথাও তাকে ভয় ছিল যে যদি সে সেই সত্যতাকে স্বীকার করে নেয়, তাহলে তার সিদ্ধান্তে প্রশ্ন উঠতে লাগবে। সময় ধীরে ধীরে কেটে গেল, এবং ৩ বছর চলে গেল। এই ৩ বছরে অনন্যা নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছিল। সে এখন শুধু একটা তালাকপ্রাপ্তা মহিলা ছিল না, বরং একটা আত্মনির্ভর, সম্মানিত এবং শক্তিশালী শিক্ষিকা ছিল। সে তার ভিতরের সেই ভাঙাকে তার শক্তি বানিয়ে নিয়েছিল। এবং এই ষষ্ঠ অংশ সেই যাত্রাকে দেখায় যেখানে একটা মহিলা তার ছিন্নভিন্ন জীবনের টুকরোগুলো থেকে নিজেকে আবার গড়ে তোলে, যেখানে তালাক শেষ নয়, বরং নতুন শুরু হয়, এবং যেখানে গল্প ধীরে ধীরে সেই মুহূর্তের দিকে এগোয় যখন সেই আদিত্য সিং ৩ বছর পর এসডিএম হয়ে সেই স্কুলের দোরগড়ায় পা রাখবে। প্রতাপগড়ের সেই মাটিতে দাঁড়ানো অনন্যা মিশ্রার জন্য এই ৩ বছর তপস্যার মতো ছিল।
প্রতাপগড়ের সেই প্রাইমারি স্কুলের দেয়ালগুলো এখন রং করা ছিল। বাচ্চাদের বসার জন্য ভালো ব্যবস্থা ছিল এবং পড়াশোনার পরিবেশ আগের থেকে অনেক বেশি জীবন্ত ছিল। এটা সব অনন্যার পরিশ্রমের ফল ছিল। ওদিকে আদিত্য সিংয়ের জীবনও তার সিদ্ধান্তকারী মোড়ে পৌঁছে গিয়েছিল। অবশেষে সেই দিন এলো যখন আদিত্যের নাম সফল প্রার্থীদের তালিকায় ছিল। যখন সে এসডিএম হওয়ার খবর শুনল, তাহলে তার মুখে সন্তোষ ছিল, গর্ব ছিল, কিন্তু কোথাও না কোথাও একটা খালিপনও ছিল, যাকে সে শব্দ দিতে পারছিল না। আদিত্যও নিজেকে এই নতুন পরিচয়ে ঢেলে নিল, নতুন পোস্টিং, নতুন দায়িত্ব এবং নতুন রুতবা। কিন্তু ভাগ্য যেন ঠিক করে রেখেছিল যে তাকে তার অতীতের সাথে চোখ মেলাতে হবে। তার প্রথম গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রতাপগড়েরই একটা এলাকায় নিরীক্ষণের ছিল। এবং যখন ফাইলগুলোতে স্কুলের তালিকা সামনে এলো, তাহলে তার চোখ সেই নামে গিয়ে থামল যেখানে কখনো অনন্যা মিশ্রা পড়াত। অনন্যাকে যখন স্কুলে এই খবর মিলল যে পরের সপ্তাহে এসডিএম নিরীক্ষণের জন্য আসবে, তাহলে তার হৃদয়ের ধড়কন সাধারণ ছিল। একদিন আগে যখন প্রধান শিক্ষক সাধারণভাবে বলল যে নতুন এসডিএম এর নাম আদিত্য সিং, তাহলে অনন্যার হাত একটা মুহূর্তের জন্য থেমে গেল। কিন্তু সেই মুহূর্ত খুব ছোট ছিল। তার চোখে কোনো ঘাবড়াহাট আসেনি। পরের সকাল প্রতাপগড়ের সেই রাস্তাগুলো সরকারি গাড়ির আওয়াজে গুঞ্জে উঠল। যখন গাড়ি থামল এবং এসডিএম আদিত্য সিং নিচে নামল, তাহলে কিছু মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। আদিত্যের চোখ সামনে দাঁড়ানো অনন্যার উপর পড়ল এবং সে স্তব্ধ হয়ে গেল। অনন্যা আনুষ্ঠানিক অভিবাদন করল এবং সেই মুহূর্তে আদিত্যকে প্রথমবার এহসাস হল যে তার সামনে দাঁড়ানো মহিলা এখন তার পুরনো স্ত্রী নয়, বরং একটা শক্তিশালী স্বাধীন মানুষ। নিরীক্ষণের প্রক্রিয়া শুরু হল। আদিত্য প্রত্যেক ক্লাসে গেল, কিন্তু তার মনোযোগ বারবার অনন্যার দিকে চলে যেত। আদিত্যকে মনে পড়তে লাগল যে কখনো সে এই কাজকে ছোট ভাবত এবং আজ সেই কাজ তাকে সবচেয়ে শক্তিশালী লাগছে। নিরীক্ষণ শেষ হওয়ার পর আনুষ্ঠানিক বৈঠক হল, যাতে আদিত্য স্কুলের কাজের প্রশংসা করল এবং বিশেষভাবে অনন্যার প্রচেষ্টার প্রশংসা করল। অনন্যা শুধু মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ বলল। বৈঠক শেষ হবার পর আদিত্য অনন্যার থেকে একা কথা বলার অনুমতি চাইল। আদিত্য কথা শুরু করল, কিন্তু শব্দ খোঁজায় অস্বস্তিতে পড়ল। সে বলল যে তাকে আশা ছিল না যে সে তাকে এভাবে দেখবে। অনন্যা শান্ত স্বরে উত্তর দিল যে সময় সবাইকে বদলে দেয়, কাউকে বাধ্যতায় এবং কাউকে সিদ্ধান্তে। আদিত্য প্রথমবার স্বীকার করল যে সম্ভবত সে তাকে কখনো বোঝার চেষ্টা করেনি। অনন্যা কোনো অভিযোগ করেনি। সে শুধু এটাই বলল যে এখন অতীত পিছনে রয়ে গেছে এবং আজ সে শুধু তার কাজ দিয়ে চেনা যেতে চায়। যখন আদিত্য ফিরে গাড়ির দিকে এগোল, তাহলে তাদের মাথা ঝুঁকেছিল। সম্ভবত প্রথমবার কোনো পদ থেকে বেশি কোনো মানুষের সামনে সে নিজেকে ছোট অনুভব করছিল। আদিত্য সিংয়ের সরকারি গাড়ি যখন স্কুলের গেট থেকে বাইরে বেরোল, তাহলে প্রতাপগড়ের রাস্তাগুলো সেখানে ছিল, কিন্তু আদিত্যের ভিতরে কিছুই আগের মতো রইল না। তাকে বারবার অনন্যার শান্ত মুখ মনে পড়ছিল। সে নিজের থেকে প্রশ্ন করল যে কি এটাই সেই অনন্যা যাকে সে কখনো দুর্বল ভাবত? কি এটাই সেই মহিলা যাকে সে তার সফলতার পথের বাধা ভেবে নিয়েছিল? সেই রাতে আদিত্য তার সরকারি আবাসে দেরি পর্যন্ত ঘুরে বেড়াল। ফাইলগুলো টেবিলে পড়েছিল, ফোনে বধাইয়ের বার্তা আসছিল, কিন্তু তার মন কোথাও আটকে ছিল। তাকে মনে পড়তে লাগল সেই দিন যখন অনন্যা তার জন্য চা নিয়ে আসত, যখন সে চুপচাপ তার নোটগুলো সাজিয়ে দিত, যখন সে না বলে তার চাপ বুঝে নিত। এবং আজ সেই অনন্যা কোনো শিকায়েত ছাড়া, কোনো আশা ছাড়া তার সামনে দাঁড়িয়েছিল, যেন বলছে যে এখন তোমার থাকা বা না থাকা আমার জীবনের দিক নির্ধারণ করে না। সেই এহসাস আদিত্যকে ভিতর পর্যন্ত হিলিয়ে দিল। ওদিকে অনন্যা মিশ্রার জন্যেও সেই দিন সাধারণ ছিল না, যদিও সে নিজেকে শক্তিশালী দেখিয়েছিল। কিন্তু রাতে যখন সে তার ঘরে একা বসল, তাহলে আবেগের স্তরগুলো ধীরে ধীরে খুলতে লাগল। তাকে মনে পড়ল যে কিভাবে এই স্কুলের দেওয়ালের মাঝে সে কখনো তার অশ্রু রুকিয়েছিল, কিভাবে সে তার ভাঙা মনে বাচ্চাদের সামনে হাসত, এবং আজ সেই জায়গায় সে সম্মানের সাথে দাঁড়িয়েছিল। সে নিজের থেকে বলল যে এই জয় কোনো মানুষের ওপর নয়, বরং তার ভয়ের ওপর। সে জানালা থেকে বাইরে দেখল প্রতাপগড়ের সেই শান্ত রাত, সেই ঠান্ডা হাওয়া এবং সেই আকাশ। কিন্তু আজ তাকে প্রথমবার লাগল যে সে সম্পূর্ণ স্বাধীন। অনন্যাকে এখন আদিত্য থেকে কোনো শিকায়ত ছিল না, কারণ সে বুঝে নিয়েছিল যে প্রত্যেক মানুষ তার সীমায় জীবিত থাকে
এবং আদিত্যের সীমা এটাই ছিল যে সেই সময় কারো অনুভূতিকে বুঝতে পারেনি। পরের দিন স্কুলে বাচ্চারা সবসময়ের মতো তাকে ঘিরে নিল। কেউ জিজ্ঞাসা করল যে ম্যাডাম, সেই বড় সাহেব কে ছিল? কেউ জিজ্ঞাসা করল যে কি সে আবার আসবে? অনন্যা হাসল এবং বলল যে সে সাহেব ছিল না, তারা শুধু একটা অফিসার ছিল, এবং অফিসার আসে যায়, কিন্তু পড়াশোনা সবসময় চলে। সেই একটা বাক্যে তার পুরো চিন্তাভাবনা ঝলকছিল। এখন তার জীবনে কোনো ব্যক্তি তার অগ্রাধিকার থেকে বড় ছিল না, তার কর্তব্য এবং তার আত্মসম্মান ছাড়া। ওদিকে আদিত্য তার অফিসে বসে নিরীক্ষণের রিপোর্ট তৈরি করল। সে শব্দে স্কুলের প্রশংসা করল, কিন্তু প্রত্যেক লাইনে তার মনে অনন্যার মুখ উঠে আসত। তাকে এহসাস হলো যে সে জীবনে অনেক কিছু অর্জন করেছে, কিন্তু অনেক কিছু হারিয়েছে। সেইটাও বুঝতে লাগলো যে যদি অনন্যা আজ দুর্বল হতো, তাহলে সম্ভবত তাকে সন্তোষ মিলত, কিন্তু তার শক্তি তার ভিতরে অনুশোচনাকে জন্ম দিয়েছিল। প্রতাপগড়ের লোকেরাও সেই দেখার আলোচনা করতে লাগল। কেউ বলল যে এসডিএম সাহেব স্কুলের অনেক প্রশংসা করেছে, কেউ বলল যে অনন্যা ম্যাডামের নাম নিজে অফিসার নিয়েছে, এবং কেউ এটাও বলল যে সম্ভবত ভাগ্য দুজনকে আবার মিলানোর ইশারা করেছে। কিন্তু এই কথা অনন্যা পর্যন্ত এলো, তাহলে সে শুধু এটাই বলল যে কিছু সম্পর্ক দুবার যুক্ত হওয়ার জন্য নয়, বরং সবক হওয়ার জন্য হয়, এবং সেই সবক সে শিখে নিয়েছে। একদিন শিক্ষা বিভাগের পক্ষ থেকে স্কুলে একটা অনুষ্ঠান আয়োজিত হল, যেখানে জেলার অফিসারদেরও আসতে হয়েছিল। সেই অনুষ্ঠানে অনন্যার কাজের আধিকারিকভাবে প্রশংসা করা হয়েছিল। আদিত্য সিংও সেখানে পৌঁছাল। মঞ্চে বসার সময় তাদের চোখ সামনে বসা অনন্যার উপর পড়ল। দুজনের চোখ মিলল, কিন্তু এবার কোনো অতীতের বোঝা মাঝে ছিল না, শুধু দুটো পরিপক্ক মানুষ একে অপরের সামনে ছিল। আদিত্য তালি বাজাল, কিন্তু এবার তার মুখে অবসরের গর্ব নয়, বরং একটা মানুষের সত্যিকারের স্বীকৃতি ছিল। অনুষ্ঠানের পর আদিত্য অনন্যার সাথে শেষবার কথা বলল। সে বলল যে সে জানে যে ক্ষমায় কিছু বদলায় না, কিন্তু সে এটা স্বীকার করতে চায় যে অনন্যা যা সহ্য করেছে সেটা ভুল ছিল। অনন্যা শান্ত স্বরে উত্তর দিল যে সে এখন অতীতের কালে থাকে না, কারণ আজকের শান্তি সে অনেক কষ্টে উপার্জন করেছে। সেই একটা বাক্য আদিত্যকে বুঝিয়ে দিল যে গল্প এখানে শেষ হয়ে গেছে, কোনো নতুন অধ্যায় খুলবে না। আদিত্য মাথা ঝুঁকিয়ে বিদায় নিল, এবং সেই মুহূর্তে সে এটা মেনে নিল যে অনন্যা তার জীবনের হার নয়, বরং তার সবচেয়ে বড় শিক্ষা। সন্ধ্যায় স্কুল থেকে ফেরার সময় অনন্যা বাচ্চাদের মাঝে হাঁটছিল। তাদের মুখে ভবিষ্যতের চমক ছিল, এবং তার হৃদয় সান্ত্বনা। সে জানত যে তাকে নিজেকে প্রমাণ করার জন্য কোনো পদ, কোনো নাম বা কোনো মানুষের দরকার নেই। প্রতাপগড়ের সেই গলিগুলো, সেই স্কুল এবং সেই আকাশ আজ সাক্ষী ছিল যে একটা তালাকপ্রাপ্তা স্ত্রী শুধু ভাঙার গল্প নয়, বরং উঠে দাঁড়ানোর উদাহরণও হয়। এবং একটা এসডিএম হয়ে যাওয়া সফলতা হতে পারে, কিন্তু কারো আত্মসম্মানকে ছিনে নেওয়া মানুষ হওয়ার আসল অর্জন হয়। এটাই এই গল্পের শেষ, যেখানে স্বামী এবং স্ত্রী দুজনেই তাদের তাদের জায়গায় জিতে গেছে, একজন পদের সাথে এবং দ্বিতীয়জন আত্মসম্মানের সাথে, এবং এই জয়ই সবচেয়ে বড়। বন্ধুরা, যদি এই গল্প তোমাদের হৃদয় ছুঁয়ে থাকে, যদি অনন্যা মিশ্রার সংগ্রাম, তার আত্মসম্মান এবং তার নীরব জয় তোমাদের ভিতর পর্যন্ত অনুভব হয়ে থাকে, তাহলে এই ভিডিও শুধু দেখো না, এটাকে হৃদয় দিয়ে অনুভব করো। যদি তোমরা মনে করো যে কোনো মহিলার পরিচয় শুধু সম্পর্ক থেকে নয়, তার আত্মসম্মান থেকে হয়, তাহলে এই ভিডিও লাইক করো। যদি তোমরা চাও যে এমন সত্যিকার এবং আবেগীয় গল্প যা সমাজকে ভাবতে বাধ্য করে এবং ভাঙা সম্পর্কে মানুষত্বের আলো জাগায়, আমরা সামনে তোমাদের কাছে নিয়ে আসি, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই গল্প শেয়ার করো, সেই লোকদের কাছে পৌঁছে দাও যারা আজও কোনো না কোনো অনন্যার চুপ্পিকে দুর্বলতা ভাবে। সম্ভবত তোমার একটা শেয়ার কাউকে নিজের জন্য দাঁড়ানোর সাহস দিয়ে দিক। এবং কমেন্টে অবশ্যই বলো যে এই গল্পের কোনো মুহূর্ত তোমাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে। কারণ তোমার একটা মত আমাদের জন্য শুধু কমেন্ট নয়, আমাদের পরের গল্পের প্রেরণা হয়। বন্ধুরা, মনে রেখো, সম্পর্ক ভাঙতে পারে, পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু আত্মসম্মান যদি জীবিত থাকে, তাহলে জীবন কখনো হারে না। পরের গল্পের সাথে মিলব, ততক্ষণ নিজের খেয়াল রেখো এবং সত্যের সাথে দাঁড়িয়ে থেকো।